ইরান যদি পরমাণু শক্তিধরের জায়গাটা যদি খুব কাছাকাছি পৌঁছে যায়, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কৌশলটা কেমন হতে পারে? আসলে এটাই তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধান কনসার্ন, যে ইরান যদি মিলিটারিলি এবং নিউক্লিয়ার পাওয়ারের দিক থেকে যদি তারা সামর্থ্য অর্জন করে, তাহলে পুরো অঞ্চলের জন্য একটা বিরাট থ্রেট হয়ে যাবে এবং এই কারণেই তাদেরকে নানাভাবে তাকে মানে চেপে ধরা হয়েছে। এবং এই মুহূর্তে ধরেন যদি ইরানের হাতে তাদের ইউরেনিয়াম এনরিচ থাকতো, যদি তাদের নিউক্লিয়ার পাওয়ার থাকতো, তাহলে হয়তো বা এক ধরনের ডেটারেন্স হতো, এই ধরনের একতরফা হামলা হয়তো হতো না। হ্যাঁ, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে ইরান এখনও পারমাণবিক শক্তি অর্জন করেছে কিনা এটা নিয়ে আসলে পুরোপুরি মানে আসলে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কৌশলগতভাবে, বাণিজ্যিকভাবে এবং আপনার তাদের মানে অস্তিত্বের কথা যেগুলো বলছে আমেরিকা এবং মানে ইসরায়েল, সেদিক থেকে চিন্তা করলে মনে হয় যে আমেরিকাও কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছে এই হামলার মধ্য দিয়ে। ইটস নট যে আমেরিকা কিন্তু এই যুদ্ধ শুরু করা মানেই তারা যে জয়ী হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই আপনার। সে কারণে আমেরিকা হয়তো চাইবে যে এটাকে খুব অল্প সময়ের মধ্যে এটাকে সমাধান করে ফেলা, এবং সে কারণে ওই লক্ষ্যকে সামনে রেখে তারা কিন্তু খুব প্রেসিশন স্ট্রাইক করেছে। ওদের রেজিম চেঞ্জের জন্য কিছু নেতাকে আগে হত্যা করেছে, সর্বোচ্চ নেতা থেকে শুরু করে তাদের মিলিটারি কমান্ডকে ধ্বংস করে দিতে চেয়েছে। খুব ইমিডিয়েটলি যুদ্ধটা যাতে সমাধান করে ফেলা যায়, এটা যাতে এসকেলেট না করে। কিন্তু এটা মনে রাখতে হবে যে ইরানের যে ইতিহাস, ইরানের যে মিলিটারি পাওয়ার, যে তাদের যে কনভিকশন, সেই কনভিকশনের দিক থেকে কিন্তু তারা স্ট্র্যাটেজিক্যালি পুরো অঞ্চলকে ডিস্টেবিলাইজ করে দিতে পারে। এবং এক্ষেত্রে যে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, পারস্য উপসাগরের মধ্যে যে দেশগুলো আছে, এদের পলিসি নানাভাবে কিন্তু তারা তাদের স্ট্রিং অ্যাটাচড উইথ আমেরিকা। এটা আমার মনে হয় যে এই যুদ্ধকে প্রলং করার জন্য একটা ইম্পেটাস, একটা নিয়ামক হয়ে গেছে। কারণ ওরা সরাসরি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ইকোনমিক স্বার্থে হোক, কৌশলগত কারণে হোক, ভূ রাজনৈতিক কারণে হোক, তারা কিন্তু আমেরিকাকে এই স্পেস দিতে তারা বাধ্য হয়েছে। এখন ইরানের সঙ্গে যে সংঘাতটা হয়েছে, এটা কিন্তু মুসলিম বিশ্বে খুব মানে কি বলবো, যে একটা ভিন্ন বার্তা যাচ্ছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। অনেক জায়গায় আপনি দেখবেন যে একটা ইরানের উপর হামলা হয়েছে, তাহলে তারা কেন এটার সঙ্গে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করছে না? নানা মানে কৌশলগত কারণেই তারা এটা পারছে না। এখন যদি ইরান চায় এটাকে দীর্ঘমেয়াদে নিয়ে যেতে, এই যুদ্ধটাকে যদি কোনো না কোনোভাবে তারা দীর্ঘমেয়াদে নিয়ে যেতে পারে, তাহলে দেখেন যে এটা সারা পৃথিবী কিন্তু ইকোনমিক ভলাটিলিটির মধ্যে পড়ে যাবে। এটাতে কিন্তু না আমেরিকা, না এশিয়া, না ইউরোপ কেউ কিন্তু রক্ষা পাবে না। আমার মনে হয় যে ইরানের লক্ষ্য হবে সেটাই, যে এটাকে মানে যে কোনোভাবে হোক এটাকে দীর্ঘায়িত করা। এবং আপনি দেখেন যে ওই যে তেলের কথা বলছিলাম, যে হরমুজ প্রণালীর কথা বলছিলাম একটু আগে, এটার সঙ্গে কিন্তু লোহিত সাগরের সঙ্গে যে ইন্ডিয়ান ওশানের যে কানেক্টিং বাবেল মানদেব, যে ওইটাও কিন্তু একটা বিরাট একটা মানে কি বলবো, যে ইকোনমিক মানে রুট। সেখানে যদি বিশ্ব বাণিজ্যের বা তেলের প্রবাহের মানে তেলের ট্যাঙ্কার প্রবাহের কিন্তু একটা বড় রাস্তা হচ্ছে ওইটা। ওখানেও যদি আপনার ওই ইয়েমেনিরা, হুথিরা যদি ওখানে স্ট্রাইক করে, অ্যাটাক করে, তাহলে হয়তো বা তারা ঝুঁকির মধ্যে পড়বে। কিন্তু এটা পুরো সিস্টেমকেই, ইকোনমিক পুরো সিস্টেমকেই কিন্তু ডিস্টেবিলাইজ করে দিতে পারে। সুতরাং ঝুঁকি শুধুমাত্র ইরানের জন্য নয়, ইমিডিয়েট পুরো ওয়ার্ল্ডের জন্য একটা ঝুঁকি তৈরি হয়। সেক্ষেত্রে রাশিয়া এবং চীনের কথা আমরা বলছিলাম, কৌশলগত তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয় আপনার কাছে? রাশিয়া অ্যাকচুয়ালি নিজেরাই কিন্তু একটা ওয়ার ট্রন, মানে নানাভাবে কিন্তু একটা মানে কি বলে ইকোনমিক্যালি একটা বিধ্বস্ত অবস্থার মধ্যে আছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে কিন্তু তারা নিজেরাই মানে অর্থনৈতিকভাবে অতটা ভালো অবস্থার মধ্যে নেয়। এমনকি তাদেরও কিন্তু যে তেলের ব্যবসা, এখন তাদের একটা বড় বায়ার ছিল আপনার ইন্ডিয়া। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইন্ডিয়ার উপরে কিন্তু খুব পিউনিটিভ ট্যারিফ করা হয়েছে, শাস্তিমূলক ট্যারিফ দেওয়া হয়েছে। সুতরাং ওদেরও কিন্তু অর্থনৈতিক স্বার্থের কথা চিন্তা করে এখনও দেখা যাচ্ছে কিন্তু পুতিন সাহেব কিন্তু খুব একটা এগ্রেসিভ কোনো কিন্তু রিয়াকশন এখনও দেয়নি। ইভেন চায়নাও দেয়নি, কিন্তু দেয় নাই বলেই সামনে কিন্তু যে কোনো মিলিটারি অ্যালায়েন্সের সূত্রপাত হতে পারে। আপনি যেটা বলছিলেন যে এটা কোনো বিশ্বযুদ্ধের রূপান্তর হতে পারে কিনা, যদি স্ক্যালেট করে, যদি ইকোনমিক ভলাটিলিটি তৈরি হয়, যদি দেশে দেশের প্রতিবাদ বিক্ষোভ বাড়তে থাকে, তাহলে হু নোজ। কারণ চায়না বলেন, রাশিয়া বলেন, তাদের যদি আপনার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, বা আপনার লোহিত সাগরে যদি তেলের ট্যাঙ্কার চলাচল যদি মানে বিঘ্ন ঘটে, তাহলে এদের ইকোনমিও তো ধসে পড়বে, জাপানের ইকোনমি ধসে পড়বে,
কোরিয়ার ইকোনমি ধসে পড়তে পারে। কাদের মেজর অয়েল সাপ্লাই তো এখান থেকে আসছে। আমাদের মতো দেশগুলোর অবস্থা তো আরও করুণ শোচনীয় অবস্থা হবে। সুতরাং এই ধরনের একটা সিচুয়েশন হয়তো বা আমেরিকানরা নিজেরা হয়তো চাইবে না, কিন্তু ইরান যদি রেজিলিয়েন্ট হয়, ইরান যদি চায় যে না তারা এটাকে দীর্ঘমেয়াদী নিয়ে যাবে, ইরানের জন্য কষ্টকর হবে। কিন্তু ইরান তো দেখা যাচ্ছে যে ইকোনমিক মানে অস্টেরিটি যেটা, তারা কিন্তু কৃচ্ছতার মধ্যে কিন্তু বড় হয়েছে। তারা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এই ওয়েস্টার্নদের সঙ্গে কিন্তু এক ধরনের কনফ্রন্টেশনাল সম্পর্ক, সে কারণে তারা কিন্তু তাদের ইকোনমির টানাপোড়েনের মধ্যে কিন্তু তারা বেঁচে থাকার একটা কৌশল তৈরি হয়েছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল মানে কমিউনিটি সাফার করবে রাদার দেন ইরান। ইরান হয়তো আপনি এখন সাময়িকভাবে অনেক কষ্ট করবে, কিন্তু লং রানে কিন্তু সারা পৃথিবী কিন্তু কষ্ট পাবে।